সুপ্রিয় চাষী ভাই, সবাইকে আন্তরিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের প্রোগ্রামটি দেখছেন, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার চ্যানেলের নতুন আরেকটি পর্ব। দর্শক বন্ধুরা, আজকে আমাদের চ্যানেলের নতুন পর্বের নতুন টপিক হচ্ছে স্বর্ণা ধানের করণীয় সম্পর্কে। তো এই স্বর্ণা ধানের সামনে কি কি সমস্যা আসতে পারে, বর্তমান কি সমস্যা চলছে এবং এই স্বর্ণা ধানের কিভাবে আমরা ফলন বাড়াইতে পারি, সেই সম্পর্কেই আজকের আলোচনা হবে। সাথে আছি আমি মোহাম্মদ শাহিনুর আলম শুভ, ডিপ্লোমা কৃষিবিদ, সমন্বিত এফএফ সমন্বিত বালাই ব্যবস্থাপনা। চাষি ভাইরা, আমাদের যারা স্বর্ণা ধান চাষ করছি তাদের কিন্তু এই মুহূর্তে অনেকেরই ধান মুখে মুখে আসিয়াছে। আমরা যেটাকে বলি যে শীষ বাইর হবে, এই সময়টাকে আমরা বলি মুখে মুখে আসা। পাশাপাশি বলে যে মুখ কিছুদিনের মধ্যে ফাটবে, শীষ বাইর হবে। তো এই সময়টাতে আমরা যদি কিছু ব্যবস্থাপনা নিতে পারি, আমাদের কিন্তু ধানের ফলনটা আমরা অনেকাংশেই বৃদ্ধি করতে পারি। পাশাপাশি যেই ধানটা আমার হবে সেটা কিন্তু আমরা পুষ্ট দানা ও ঝকঝকে ধান পেতে পারি। সেই জন্য কিছু করণীয় বিষয় আছে, যেগুলো আমরা যদি মেনটেন করি, যেই নিয়মগুলো যদি আমরা মেনে চলি, তাহলেই কিন্তু আমরা আসলে পুষ্ট দানা ও ঝকঝকে ফসল পাবো এবং কাঙ্ক্ষিত যে আমাদের ফলনটা পাওয়ার কথা সেটাও কিন্তু আমরা পাবো। তো কোন কোন বিষয়ে আসলে আমাদের লক্ষ্য রাখতে হবে, তাহলে আমরা এই অধিক ফলন কিংবা কাঙ্ক্ষিত ফলন বলি সেটা আমরা পাবো এবং আমার যে ধানগুলো সেগুলো দানা চকচকে ও পুষ্ট হবে। তো চলুন জানি কোন কোন বিষয়গুলো মনে রাখতে হবে। চাষি ভাই, শুরুতে বলে রাখি যে আসলে আমরা যারা ধান চাষ করছি, আমরা অনেকেই ভেবে থাকি যে আসলে যখন ধানটা আমার বাইর হবে সেই সময়টা আমি স্প্রে করব, যে কোনো অনুখাদ্য দিব কিংবা ছত্রাকনাশক দিব, সেই ক্ষেত্রে আমার ধানের ফলন মনে হয় ভালো হবে কিংবা ভালো হয়। কিন্তু চাষি ভাইরা, এটা আসলে ভুল ধারণা। ধানের আমরা আগে যেভাবে গড়ে উঠাবো, মায়ের পেটে বাচ্চা যেরকম থাকবে, বাচ্চা কিন্তু পরবর্তীতে ঠিক সেই রকমই হবে। তো ঠিক সেই রকম এই অবস্থায় আমাদের ধানগুলো কিন্তু ধানের গর্ভে আছে, গাছের গর্ভে আছে, মায়ের পেটে যেরকম থাকে সেই রকমই আছে। এখনই আমাদের উত্তম সময় যে আমরা আসলে কিভাবে আমাদের ধানের ফলনগুলো বাড়াবো এবং ফলটা বাড়াবো। তো এই সময়টাতেই আমরা যা খাদ্য দিব, পরবর্তীতে আমরা ফলনটা কিন্তু ঠিক সেই রকমই পাবো। তো এখন আমরা কি কি ফলন বাড়ানোর জন্য আমরা এখন কি কি ব্যবস্থাপনা নিতে পারি। চাষি ভাইরা, বিশেষ করে আমাদের এই সময়টাতে তিনটা দিক লক্ষ্য রেখে ব্যবস্থাপনা নিতে হবে। এক হচ্ছে খাদ্য, এই সময়টা হচ্ছে দুই এই সময়টার রোগ, তিন হচ্ছে এই সময়ের সার্বিক ব্যবস্থাপনা। তো চাষি ভাই, এই সময়টা আসলে আমরা কি কি খাদ্য দিতে পারি, এই খাদ্যটা কিভাবে কাজ করবে। তো দেখেন, আমরা এই সময়টাতে আসলে অনেক ধরনের খাদ্য আছে, তার মধ্যে সবচেয়ে বেশি যেটা দিতে পারি সেটা হচ্ছে পিজিআর। এই পিজিআর গুলো অনেক কিছু হরমোনের দ্বারা হয়ে থাকে, অনেক কিছু হরমোন দ্বারা তৈরি হয়ে থাকে, অনেকগুলো অনুখাদ্যের সমন্বয়কে আমরা বলতেছি পিজিআর। তো অনুখাদ্য কি, আমরা জানি যে আসলে ফসলের যে গাছের যে উদ্ভিদের যে খাদ্য সেটা হচ্ছে মোটামুটি 17 প্রকার। তো এই 17 প্রকারের এই যে একটা কম্বিনেশন থাকে, সেটাকেই আমরা মোটামুটি পিজিআর বলে থাকি, বা বিভিন্ন হরমোনের যে একটা কম্বিনেশন সেটাকেই আমরা পিজিআর বলি। তো এইটা যদি আমরা তাকে এই মুহূর্তে দিতে পারি, সেই ক্ষেত্রে যেই ধানগুলো আছে, এই ধানের শীষটা লম্বা হয়ে বাইর হবে, দানাগুলো পুষ্ট হবে এবং শীষের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেকটা বৃদ্ধি পাবে। পাশাপাশি এই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য আপনারা সবাই জানেন যে পটাশ সার একটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেই ক্ষেত্রে এই যে আমাদের ধানগুলোর যেগুলোর গর্ভাবস্থা বর্তমান আছে, এগুলোতে অবশ্যই আমাদের এমওপি সার পার বিঘায় 5 কেজি হারে উপরি। এমওপি সার ছাড়াও আমরা যে পিজিআর গুলো দিব, এগুলো মোটামুটি দিতে পারি এই কয়েকটি, যেমন হচ্ছে এসিআই ক্রপ কেয়ারের ফ্লোরা, এটি পার লিটার পানিতে 3 মিলি হারে মিশিয়ে স্প্রে করতে পারি। অটো ক্রপ কেয়ারের মিরাকুলান, এটি পার লিটার পানিতে 2 মিলি হিসাবে হারে মিশিয়ে স্প্রে করতে পারি। পাশাপাশি ম্যাকডোনাল্ড কোম্পানির ম্যাগনল, এটি আমরা পার লিটার পানিতে 2 মিলি হিসাবে হারে মিশিয়ে স্প্রে করতে পারি। আবার সেমকো কোম্পানির অ্যাগনল, এটিও আমরা ওই পার লিটার পানিতে 2 মিলি হারে মিশিয়ে স্প্রে করতে পারি।
এই যে কয়টার নাম বললাম এই কয়েকটার মধ্যে যে কোনো একটি স্প্রে করতে হবে। পাশাপাশি এই সময়টাতে যদি আমরা একটা ছত্রাকনাশক দিতে পারি তাহলে একেবারেই কাজটা অনেক দূর এগিয়ে যাবে এবং অনেক দূর এগিয়ে নিতে পারবো। সেটি হচ্ছে, যেহেতু আমি এই সময়টাতে একটা স্প্রে করতেছি, সেই ক্ষেত্রে আমি সাথে কিন্তু একটা ছত্রাকনাশকও ব্যবহার করতে পারি। এই ছত্রাকনাশকটা হচ্ছে আপনি বায়ার ক্রপ কেয়ারের নাটিভো, এই নাটিভোটা যদি দিতে পারেন এটি সর্বোচ্চ ভালো হয়। তাছাড়াও সিনজেন্টা কোম্পানির যেটা বহুল প্রচলিত একটি হচ্ছে এমিস্টার টপ, এই এমিস্টার টপও আপনারা দিতে পারেন। এমিস্টার টপের ক্ষেত্রে হচ্ছে পার লিটার পানিতে 1 মিলি হারে, এবং নাটিভোর ক্ষেত্রে হচ্ছে 10 লিটার পানিতে 6 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারি। এই যে আমি ছত্রাকনাশকটার কথা বললাম, এই ছত্রাকনাশকটা যদি আমরা এখনই দিতে পারি তাহলে হবে যে আসলে নেক ব্লাস্টের যে একটা আশঙ্কা থাকে সেটাও থাকবে না। পাশাপাশি পরবর্তীতে যে ধানগুলোর সমস্যাটা হয় যেটা হচ্ছে ব্যাকটেরিয়াল পেনিকেল ব্লাইটের আক্রমণটা ওই সময়টাতে হয়, যেই সময়টা শীষ বাইর হচ্ছে, ঠিক ওইটারও কাজ করবে। পাশাপাশি ফলস্মার্ট যে আমরা বলি লক্ষ্মীর গু বা ভুয়া ঝুল, এটারও। তো চাষি ভাই এই সময়টাতে আসলে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় থেকে যায়, যেমন এই সময়টাতে টেম্পারেচার বেশি হলে সেই ক্ষেত্রে আসলে ধান অনেকাংশেই চিটা পড়ার সমস্যাটাতে আমরা পড়ে যাই, ধান পরাগায়ন কম হতে পারে। সেক্ষেত্রে যদি দেখা যায় যে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে 1 থেকে 2 ঘন্টাও এই তাপমাত্রাটা থেকে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের ধান ব্যাপক চিটা পড়ে যায়, চিটা পড়ার আশঙ্কা থাকে, পরাগায়নের হ্যাম্পার হয়। তো এই জন্য আমাদের অবশ্যই করণীয় হচ্ছে যে প্রতি যেই সময়টা আমার ধানের শীষ বাইর হচ্ছে সেই সময়টাতে অন্তত ওই সময়টা ধরে অন্তত 22 দিন আমার ধানটাতে কিন্তু আমাদের পানি রাখতে হবে। পানি যদি আমরা রাখতে পারি সেই ক্ষেত্রে কিন্তু আসলে এই যে টেম্পারেচারটা যে আছে এই টেম্পারেচারটা অনেকটা রিকভার করে নেওয়া যায়। এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো পর্বে, আগামী কোনো নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা যদি আপনাদের কোনো রকম মতামত থাকে ভালো অথবা খারাপ, সেটা আমার কমেন্টে লিখতে পারেন। সবাইকে আল্লাহ হাফেজ।